আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম রুদ্র, উদ্ভাস উন্মেষ উত্তরণের ইংলিশ ইনস্ট্রাক্টর তোমাদের সাথে আছি ইংলিশ মাস্টার ক্লাসের ইংলিশ ফার্স্ট পেপার লেকচার 5 নিয়ে। তো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আর তার আগে আমি বলে নিচ্ছি আজকের ক্লাসের টপিক গুলা কি কি। আজকের ক্লাসের টপিক হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার আনসিন প্যাসেজের কোশ্চেন নাম্বার 5 এন্ড কোশ্চেন নাম্বার 6, অর্থাৎ একটা আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে যে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি সলভ করতে হয় সেই বিষয়ের উপর আজকে ক্লাসটা শুরু করব। তাহলে চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আবুল ফজল, এডুকেশনিস্ট অ্যান্ড রাইটার, একজন শিক্ষাবিদ এবং একজন লেখক ছিলেন, was born 1 July 1903 in the village of কচুয়া in সাতকানিয়া উপজেলা of চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কচুয়া নামে একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আবুল ফজল 1903 সালের 1 জুলাই। So his father, Maulavi Fazlur Rahman, was an imam of Chattogram Jame Masjid, অর্থাৎ চট্টগ্রাম জামে মসজিদের একজন ইমাম ছিলেন। তার বাবা, he completed his BA from University of Dhaka in 1928, অর্থাৎ 1928 সালে তিনি তার যে BA ডিগ্রি ও ব্যাচেলর অফ আর্টস ডিগ্রিটা অর্জন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। in 1930 he did his BT from টিচার ট্রেনিং কলেজ ঢাকা, অর্থাৎ ঢাকা টিচার ট্রেনিং কলেজ থেকে তার ব্যাচেলর অফ টিচিং যেই ডিগ্রি সেটা অর্জন করেছিলেন। হি কমপ্লিটেড হিজ মাস্টার্স ডিগ্রি ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফ্রম কলকাতা ইউনিভার্সিটি ইন 1940, অর্থাৎ 1940 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি তার বাংলা সাহিত্যে তিনি মাস্টার ডিগ্রি করেছিলেন। হি ওয়ার্কড অ্যাজ আ টিচার অফ বাংলা ইন কৃষ্ণনগর কলেজ অ্যান্ড চট্টগ্রাম কলেজ। তার মানে তিনি কৃষ্ণনগর এবং চট্টগ্রাম কলেজে তিনি চাকরি করেছিলেন শিক্ষক হিসেবে। ইন 1973, 1973 সালে হি ওয়াজ মেড ভাইস চ্যান্সেলর অফ চট্টগ্রাম ইউনিভার্সিটি। তাকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর করা হয়েছিল। ইন 1975 হি জয়েন্ড দ্য অ্যাডভাইজরি কাউন্সিল অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ সরকারের তিনি অ্যাডভাইজরি বা উপদেষ্টামূলক কাউন্সিলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেছিলেন, বাট রিজাইন্ড অন 23 জুন 1977, অর্থাৎ তিনি 1977 সালে তিনি সেখান থেকে পদত্যাগ করেছিলেন। হি রোট নোভেলস, তিনি উপন্যাস লিখেছে, শর্ট স্টোরিজ লিখেছেন, প্লেজ নাটক লিখেছেন, মেমোরিজ অফ ট্রাভেলস, বিভিন্ন ভ্রমণ স্মৃতি তিনি লিখেছেন। His contribution to Bangla literature earned him the Bangla Academy Award 1962. তার এত অবদানের কারণে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1962 সালে তিনি। দ্য প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড 1963, অর্থাৎ 1963 সালে তিনি রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন। দ্য আদমজি লিটারেরি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1966 সালে। অ্যান্ড হি ডাইড অন 4 মে 1983 ইন চট্টগ্রাম। আমরা আগেই জেনেছি কিভাবে ইনফরমেশন ট্রান্সফার করতে হয়। আমরা আবারও একটু একটা নিয়ম রিপিট করে আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, লাইফ স্পান মানে হচ্ছে তার জীবনী বা জীবনকাল। ফ্রম 1 জুলাই 1903 টু, মানে হচ্ছে তিনি বেঁচে ছিলেন, লাইফ স্পান মানে জীবনের ব্যাপ্তিকাল ছিল হচ্ছে 5 জুলাই 1903 থেকে কত সালে তিনি মারা যান সেই পর্যন্ত। তিনি মারা যান হচ্ছে 1983 সালে, তো এটা হবে হচ্ছে 1983। ওকে, এখানে যে ব্যক্তি এগুলো আছে এবং কি কি বিষয়, এখানে কি কি অ্যাক্টিভিটিজ অথবা ঘটনা, এখানে টাইম, প্লেস, এখানে স্পেশালিটি। আচ্ছা, আবুল ফজল এডুকেশন ছিল তার হোয়াট, তার এডুকেশন ছিল অ্যাক্টিভিটি এত সালে কলকাতা ইউনিভার্সিটি। তার মানে কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি কি করেছিলেন, তার ইভেন্ট বা অ্যাক্টিভিটি ছিল হচ্ছে মাস্টার্স, তাই না? তিনি তার মাস্টার্স ডিগ্রি বাংলা ল্যাঙ্গুয়েজ কলকাতা ইউনিভার্সিটি, তাই না? তাহলে মাস্টার্স ডিগ্রি শেষ। তো দেখো, স্পেশালিটি তার অফ দ্য গভর্নমেন্ট যেমন ছিল, এখানে সরকারের কোনো অ্যাডভাইজারি কাউন্সিল ছিল। আর এখানে মাস্টার ডিগ্রি কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি ইন বাংলা লিটারেচার দিতে পারো, বাংলা লিটারেচার। ওকে, তা আবুল ফজল প্রফেশনাল লাইফ ভাইস চ্যান্সেলর ইন 1973। 1973 সালে তিনি একজন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছিলেন। প্লেস কোথায় ভাইস চ্যান্সেলর হয়েছিলেন? চট্টগ্রাম ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি। ওকে, তারপর আবুল ফজল জয়েন্ট ড্যাশ কত সালে অ্যাডভাইজারি কাউন্সিল সরকারের যুক্ত হয়েছিলেন? তাহলে 1975 সালে। হ্যাঁ, 1975 সালে তিনি অ্যাডভাইজারি কাউন্সিলে যুক্ত হয়েছিলেন।
ওকে, তারপর রাইট সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড, মানে নিজের ভাষায় তোমাকে এখানে সামারি লিখতে হবে। সো এখানে অ্যাকচুয়ালি আবুল ফজলের জীবনের যে অর্জন সেগুলি সম্পর্কে লেখা হয়েছে। তুমি তাহলে এইভাবে লিখতে পারো যে দ্য প্যাসেজ is about a great আচ্ছা a great contributor in Bangla literature named আবুল ফজল। এভাবে শুরু করতে পারো। এই প্যাসেজটা একজন গ্রেট কন্ট্রিবিউটর ইন বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের একজন গ্রেট কন্ট্রিবিউটর সম্পর্কে প্যাসেজটা বলা হয়েছে, যার নাম ছিল হচ্ছে আবুল ফজল। তারপর তার একটা একটা করে অ্যাক্টিভিটিস কিন্তু তোমরা এখানে এক্সপ্লেইন করে দিতে পারো, এবং শেষে তোমরা এটা বলতে পারো যে অবশ্যই বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। এরপর আরো একটা আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজ এখানে আছে, তো আনসিন প্যাসেজ, আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। বিখ্যাত, ইট ওয়াজ ডেলিভার্ড বাই হিম, এটা তার দ্বারা পাঠানো হয়েছিল ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার, আমেরিকান গৃহযুদ্ধের সময় অন নভেম্বর 1863, 1863 সালে 19 নভেম্বরের সময়। লিঙ্কন ওয়াজ বর্ন অন ফেব্রুয়ারি 12, 1809 ইন কেনটাকি দ্য ইউএসএ, অর্থাৎ ইউএস এর কেনটাকি নামক জায়গাতে তিনি 1809 সালের 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। হিজ প্যারেন্টস ওয়ার ফ্রম ভার্জিনিয়া, তার বাবা মাদের ভাষা ছিল হচ্ছে ভার্জিনিয়ায়। ইন 1819 অর্থাৎ 1819 সালে হিজ মাদার ডাই, তার মা মারা যান। দেন হিজ ফাদার মুভড টু ইন্ডিয়ানা স্টেট, অর্থাৎ ইন্ডিয়ানা স্টেটে যান, অ্যান্ড হি গ্রিউ আপ 3, এবং তার বয়স 3 বছর হয়। ইউ ওয়াজ এ ক্যাপ্টেন ইন দ্য ব্ল্যাক হক ওয়্যার, অর্থাৎ ব্ল্যাক হক ওয়্যারে তিনি ক্যাপ্টেন ছিলেন। হি গট দ্য নমিনেশন ফর প্রেসিডেন্ট ইন 1850, অর্থাৎ 1850 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্টের নমিনেশন পান। অ্যান্ড দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ইন 1861, অর্থাৎ 1881 সালে তিনি 61 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। লিঙ্কন ডিক্লেয়ার্ড এ ব্যান on slavery in America on January 1st, 1863, অর্থাৎ যে দাস প্রথা আমেরিকার, এটা তিনি বন্ধ করেছিলেন 1 জানুয়ারি 1863 সালে। হি ওয়াজ re-elected president in 1964, অর্থাৎ তিনি পুনরায় নির্বাচিত হয়েছিলেন 1864 সালে। অন গুড ফ্রাইডে, কোন এক শুভ শুক্রবারে, এপ্রিল 1865, he was assassinated at Ford's Theater in Washington, তিনি গুপ্ত হত্যার শিকার হন, বা তিনি গুপ্তচর হত্যা বা তার যেই কি বলে আততায়ীর হাতে তিনি নিহত হন ওয়াশিংটনে ফোর্স থিয়েটারে। বর্ন, জন্মেছিলেন, প্লেস, কোথায় জন্মেছিলেন? আচ্ছা, জন্মেছিলেন হচ্ছে আমরা বলতে পারি আব্রাহাম লিঙ্কন। বর্ন কোথায় জন্মেছিলেন? তাহলে কেনটাকি, ইউএসএ। দা ইউএসএ, ওকে। তারপর হচ্ছে ড্যাশ, নেম অফ ইভেন্টস, কোন একটা ঘটনার নাম। নভেম্বর 19, 1863 সালের 19 নভেম্বর কি হয়েছিল তার সাথে? নিষিদ্ধ করেছিল তিনি, তাই না? ব্যান অন স্লেভারি। আচ্ছা, ডিক্লেয়ার্ড এ ব্যান অন স্লেভারি, হ্যাঁ, ডিক্লেয়ার্ড became president the USA, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন কত সালে? এটা 1850 সালে নমিনেশন পেয়েছিলেন, ওই বছরই তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন 1850। ব্যান স্লেভারি, স্লেভারি ব্যান করেছিলেন, প্লেস কোথায়?
in America. আচ্ছা, ডাইড মারা গিয়েছিলেন হচ্ছে 1865 সালে। কোথায় মারা গিয়েছিলেন কোথায়? ফোর্স থিয়েটার ইন ওয়াশিংটন। ফোর্স থিয়েটার, ওকে। এখানে আব্রাহাম লিঙ্কনের জীবনী সম্পর্কে বলা হয়েছে, তিনি কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তার জীবনে কি কি কাজ করেছিলেন, তো সবকিছু নিজের ভাষায় এখানে লিখলেই তোমরা পারবা। এন্ড হচ্ছে আবুল কাশেম ফজলুল হক ওয়াজ বর্ন ইন Abul Qasim Fazlul Haq was born in 1872 at সাতুরিয়া ইন বরিশাল, অর্থাৎ বরিশালের সাতুরিয়ালে জন্মগ্রহণ করেছিলেন বাংলা একে ফজলুল হক। He received his primary education in a village মক্তব, তার মানে তিনি তার প্রাইমারি শিক্ষা গ্রহণ করেছিলেন মসজিদের তার গ্রামের একটা মক্তবে। Then he entered বরিশাল জিলা স্কুল, তিনি পরে বরিশাল জিলা স্কুলে ভর্তি হন। He passed the entrance examination standing first in the ঢাকা ডিভিশন, অর্থাৎ ঢাকা বিভাগে তিনি প্রথম হয়ে তার যে প্রথম এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা সেটা তিনি পাশ করেছিলেন, বর্তমানে যেটাকে আমরা এসএসসি পরীক্ষা বলে থাকি। আফটার দ্যাট তারপরে হি ওয়েন্ট টু কলকাতা ফর হায়ার এডুকেশন, এরপরে তিনি হায়ার এডুকেশনের জন্য তিনি কলকাতায় গিয়েছিলেন। এট দ্য এজ অফ 20, 20 বছর বয়সে অন হি পাসড দ্য বিএসসি এক্সাম অবটেইনিং অনার্স ইন কেমিস্ট্রি, অর্থাৎ 20 বছর বয়সে তিনি বিএসসি এক্সাম পাশ করেন, অবটেইনিং অনার্স ইন কেমিস্ট্রিতে অনার্স নিয়ে, ফিজিক্স অ্যান্ড ম্যাথ ফ্রম দ্য প্রেসিডেন্সি কলেজ কলকাতা, অর্থাৎ তিনি ফিজিক্স এবং ম্যাথ এবং কেমিস্ট্রি নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তার অনার্স পাশ করেন। এরপর হচ্ছে আমরা বলতে পারি হি টুক হিজ এমএসসি ডিগ্রি ইন ম্যাথ ইন 1895, তিনি ম্যাথে আবার এমএসসি করেছিলেন 1895 সালে। দ্য নেক্সট ইয়ার হি ওয়াজ অ্যাপয়েন্টেড এক্সামিনার অফ এমএ ইন ম্যাথ ইন কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষক হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন ম্যাথ ডিপার্টমেন্টের। অ্যান্ড দেন হি পাসড বিএল এক্সামিনেশন, দেন হি এনরোলড হিমসেলফ ইন দ্য কলকাতা হাই কোর্ট, তার মানে হচ্ছে তিনি ব্যাচেলর ল শেষ করার পরে তিনি নিজেকে কলকাতা হাইকোর্টের লয়ার হিসেবে নিযুক্ত করেন। হি ওয়ার্কড উইথ নওয়াব স্যার সলিমুল্লাহ, তিনি নবাব স্যার সলিমুল্লাহর সাথে তিনি কাজ করেছিলেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় জায়গা দান করেছিলেন। হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফাউন্ডিং অল ইন্ডিয়ান মুসলিম লীগ ইন 1906, অর্থাৎ সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন 1906 সালে। দেন হি বিকাম ডেপুটি ম্যাজিস্ট্রেট, পরবর্তীতে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। বাট হি রিজাইন্ড অ্যান্ড এগেইন জয়েন্ট কলকাতা হাইকোর্ট, তিনি সেই ম্যাজিস্ট্রেট পদবি বাদ দিয়ে তিনি আবারও কি করেন, চাকরি ছেড়ে দিয়ে কলকাতা হাইকোর্টে যোগ দেন। ইন 1913 সালে হি বিকেম অ্যান ইলেক্টেড এমএলসি অ্যান্ড 3 years after he attended the special joint session of the Congress and the Muslim League in লখনৌ, বা যেটা লখনৌ প্রদেশ রয়েছে। In 1918 he became the General Secretary of Indian National Congress and the President of the All Indian Muslim League, অর্থাৎ তিনি সর্বভারতীয় যে মুসলিম লীগ সেটার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আবুল কাশেম ফজলুল হক, his main contributions, founded All Indian Muslim League and became the president of it, পরবর্তীতে তার ইনি প্রেসিডেন্ট হয়েছিলেন and became the president of it. Okay, so এরপরে আছে হচ্ছে his honors subject chemistry, physics, math, তারপর হচ্ছে who, এখানে কোনো ব্যক্তি হবে, কোনো অ্যান্সার চায় না। ইভেন্ট কি ঘটনা, এখানে কি কোন সময়, কোন বিষয়, কোন স্থান, কোন স্পেশালিটি। সো প্রশ্ন করা হয়েছে প্রথমে যেটা 1 নাম্বার, সেটা আমরা অ্যান্সার করে ফেলেছি প্রেসিডেন্ট। তাহলে 2 নাম্বার প্লেস, কিসের প্লেস জানতে চাইছিল, ওয়াজ বর্ন, জন্মেছিলেন 1872 সালে। কোথায় জন্মেছিলেন সেই জায়গাটা আমাদের এখানে অ্যান্সার। সো সাতুরিয়া ইন বরিশাল আমরা বলতে পারি যে সাতুরিয়া, কমা দিলে আর আমাদেরকে ইন দিতে হবে না, সাতুরিয়া বরিশাল। এরপরে হচ্ছে 3 নাম্বার হি ইভেন্ট, কোন একটা ঘটনা ঘটিয়েছিলেন
1993 সালে, তাহলে উনি কি করেছিলেন? প্রেসিডেন্সি কলেজ থেকে অবটেইনিং অনার্স, তাহলে হি আচ্ছা কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথে হচ্ছে অবটেইনড বিএসসি এক্সাম, আচ্ছা অবটেইনিং অনার্স, হ্যাঁ অবটেইনড অনার্স, তাহলে উনি কি করেছিলেন? অবটেইনড মানে অর্জন করেছিলেন, সো NOURS অনার্স, ওকে। তারপর হচ্ছে হি টুক হিজ এমএসসি ডিগ্রি, এমএসসি ডিগ্রি কত সালে তিনি তার এমএসসি ডিগ্রি নিয়েছিলেন? এমএসসি ডিগ্রি নিয়েছিলেন হচ্ছে 1895 সালে, ওকে। তারপর হি টুক, তারপর ইভেন্ট কোন একটা ঘটনা 1996 সালে ম্যাথ কলকাতা ইউনিভার্সিটি MA, তাহলে 1896 সালে তিনি কি করেছিলেন? দ্য নেক্সট ইয়ার, পরবর্তী সালে অ্যাপয়েন্টেড, আচ্ছা অ্যাপয়েন্টেড এক্সামিনার অফ, আচ্ছা হি ওয়াজ, আচ্ছা ওয়াজ অ্যাপয়েন্টেড এক্সামিনার অফ MA, আচ্ছা অ্যাপয়েন্টেড, আমরা বলতে পারি অ্যাপয়েন্টেড অ্যাজ এক্সামিনার অফ MA ইন ম্যাথ, ওকে এই ছিল হচ্ছে এটা। এরপরে মুন্সি আব্দুর রউফ ওয়াজ এ ল্যান্স নায়ক ইন ইস্ট পাকিস্তান রাইফেলস, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেল, পূর্ব পাকিস্তান রাইফেলস এর একজন ল্যান্স নায়ক ছিলেন ডিউরিং বাংলাদেশ লিবারেশন ওয়ার, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। হি ওয়াজ বর্ন অন 1 মে 1943 at শালারনাথপুর ভিলেজ আন্ডার বোয়ালমারী থানা ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ তিনি জন্মেছিলেন 1 মে 1943 সালে শালারনাথপুর গ্রামে, যেটা ছিল বোয়ালমারী থানার অধীনে ইন ফরিদপুর জেলা। তো রউফ হ্যাড টু স্টপ হিজ এডুকেশন, বর্তমানে এই বোয়ালমারী মুন্সি আব্দুর রউফ যেখানে জন্মগ্রহণ করেছিলেন শালারনাথপুর, এটা আগে বোয়ালমারী থানার আন্ডারে ছিল, বর্তমান হচ্ছে ফরিদপুরের মধুখালী থানার আন্ডারে, মধুখালী থানার আন্ডারে। এই মধুখালী থানায় আমার জন্ম, বিশিষ্ট মুন্সি আব্দুর রউফের গ্রামেই আমার বাড়ি। সো যাই হোক, আমরা তাহলে চলে যাই পরের লাইনে। রউফ হ্যাড টু স্টপ হিজ এডুকেশন, রউফকে তার পড়াশোনা বন্ধ করতে হয়েছিল অ্যাট হিজ 8th গ্রেড, অর্থাৎ তার 8 গ্রেডের পরে, 8ম গ্রেডের পরে। হি জয়েন্ট দ্য ইস্ট পাকিস্তান রাইফেলস 8 মে 1963, অর্থাৎ তিনি পাকিস্তান রাইফেলসে যোগ দিয়েছিলেন 1963 সালের 8ই মে। হি হ্যাড টু ইনক্রিজ হিজ এজ বাই 3 ইয়ার্স ইন অর্ডার টু গেট দ্য জব, অর্থাৎ চাকরিটা পাওয়ার জন্য তার বয়সটাকে 3 বছর বাড়াতে হয়েছিল। আফটার দ্য প্রিলিমিনারি ট্রেনিং, প্রাথমিক ট্রেনিং শেষে, এট দ্য ইপিআর ক্যাম্প, অর্থাৎ ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ক্যাম্পে, ইপিআর হচ্ছে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ক্যাম্পে তার ট্রেনিং শেষে এট চুয়াডাঙ্গা, রউফ ওয়েন্ট টু ওয়েস্ট পাকিস্তান টু রিসিভ অ্যাডভান্স ট্রেনিং, অর্থাৎ অ্যাডভান্স ট্রেনিং নেওয়ার জন্য তিনি পাকিস্তানে গিয়েছিলেন। হি ওয়াজ এনলিস্টেড ইন দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অন 8 মে 1963, অর্থাৎ তিনি তালিকাভুক্ত হয়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 1963 সালে। ওয়াজ অ্যাটাচড উইথ এ রেগুলার ইনফ্যান্ট্রি unit during the War of Liberation on 18 April 1971 at Kurighat in Chattogram Hill tracks after causing extensive damage to Pakistan Army with his MiG, with his MG, and forcing them to retreat. অর্থাৎ আচ্ছা was attached with a regular infantry unit, রেগুলার একটা নিয়মিত ইনফ্যান্ট্রি বা টহলদার গ্রুপের সাথে তিনি অ্যাটাচড হয়েছিলেন ডিউরিং ওয়ার, যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় 18 এপ্রিল 1971 সালে কুড়িঘাট নামক একটা জায়গায়, চট্টগ্রাম হিল ট্র্যাক্স এর ওইখানে। অ্যান্ড আফটার কজিং এক্সটেন্সিভ ড্যামেজ টু পাকিস্তান আর্মি, অর্থাৎ পাকিস্তান আর্মির একটা ধ্বংসের পরে, একটা এক্সটেন্সিভ বিশাল এক ধ্বংসের পরে, হিজ এমজি অ্যান্ড ফোর্সিং দেম টু রিট্রিট, এবং তাদেরকে রিট্রিট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। হি ওয়াজ বারিড অ্যাট নানিয়ারচর উপজেলা ইন
রাঙামাটি ডিস্ট্রিক্ট, আচ্ছা। তাকে শায়িত করা হয়েছিল, তিনি ওখানে মারা গিয়েছিলেন এবং ট্রিটমেন্ট করতে নিলে কিন্তু নানিয়ারচর উপজেলা রাঙামাটি জেলার সেখানে তাকে হচ্ছে শায়িত করা হয়। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বীরশ্রেষ্ঠ, তাকে হচ্ছে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল, হুইচ ইজ দ্য হাইয়েস্ট রিকগনিশন অফ ব্রেভারি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে খ্যাতিসম্পন্ন যেই পদক সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ পদক তিনি পেয়েছেন। ওকে, তো মুন্সি আব্দুর রউফ ইভেন্ট, কোন একটা ঘটনা 1943 সালে ফরিদপুরে কি করেছিলেন? তিনি জন্মেছিলেন, ওয়াজ বর্ন, ওকে। হি জয়েন্ট 1963, তাহলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন তিনি? কোথায় জয়েন্ট হয়েছিলেন তিনি? হচ্ছে 63 পাকিস্তান রাইফেলস, আচ্ছা। তিনি জয়েন করেছিলেন হচ্ছে দ্য ইস্ট পাকিস্তান রাইফেলস, ওকে, ইপিআর, জয়েন্ট ইস্ট পাকিস্তান রাইফেলস, ওকে। হি ওয়াজ এনলিস্টেড 1963, তিনি এনলিস্টেড হয়েছিলেন। ইস্ট, আচ্ছা, ইন দা, তাহলে এনলিস্টেড ছিল ইন দা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অন, আচ্ছা, এনলিস্টেড এনলিস্টেড ইন দা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, হ্যাঁ, তো ইন দা, আচ্ছা। তারপর হচ্ছে হি ড্যাশ ইভেন্ট, কোন একটা ঘটনা 1971 সালে এট কুড়িঘাট চট্টগ্রাম হিল ট্র্যাক্স, হি, আমরা বলতে পারি ডাইড, হ্যাঁ, তিনি মারা গিয়েছিলেন এই সময়। হি ড্যাশ 71 রাঙামাটি, তাকে বারিড করা হয়েছিল, হ্যাঁ, বারিড, আচ্ছা, বারিড, হ্যাঁ, হি ওয়াজ বারিড, ওয়াজ বারিড দিলে ভালো হতো, ওয়াজ একটা আর হবে, ওয়াজ বারিড, হ্যাঁ, ওকে। রাইট এ সামারি, এখন এখানে আমরা যখন একটা সামারি লিখবো তখন মুন্সি আব্দুর রউফের আহ, আহ, যে বীরত্ব গাথা সেটা বিষয়ে এখানে বলা হয়েছে, তো এই কথাটা দিয়ে শুরু করতে পারবো। এন্ড আমরা দেখতে দেখতে চলে এলাম, আচ্ছা, নতুন আরো একটি আহ, আমরা দেখতে দেখতে চলে এলাম নতুন আরো একটি প্যাসেজ নিয়ে, সুভাষচন্দ্র বোসকে নিয়ে। সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি 1897 থেকে, তার তার জন্ম হয়েছিল হচ্ছে 1897 সালের 23 জানুয়ারি এবং মৃত্যু হয়েছিল 1945 সালের 18 আগস্ট, এজড 48, 48 বছর বয়সে। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ন্যাশনালিস্ট হুজ অ্যাটেম্পট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, তিনি একজন ইন্ডিয়া জাতীয়তাবাদী ছিলেন যিনি যিনি চেষ্টা করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ওয়াজ টু রিড ইন্ডিয়া অফ ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে ইন্ডিয়াকে, উইথ দ্য হেল্প অফ জার্মানি অ্যান্ড জাপান, অর্থাৎ জার্মানি এবং জাপানের হেল্প নিয়ে, অ্যান্ড লেফট এ ট্রাভেল লিগেসি, অর্থাৎ তিনি একটা আহ, তিনি লেফট এ ট্রাভেল লিগেসি বলতে হচ্ছে তিনি একটা বিশাল দুঃখজনক একটা লিগেসির মধ্য দিয়ে ত্যাগ করেছিলেন। লিগ্যাসি মানে হচ্ছে একটা উত্তরাধিকার বা যেটা বলে হচ্ছে পৈতৃক সম্পত্তি, সো একটা দুঃখ কষ্টজনক, তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে জার্মানি অ্যান্ড জাপান লেফট এ ট্রাভেল লিগ্যাসি, মানে উত্তরাধিকার সূত্রে অনেক ঝামেলা করে পাওয়া একটা যে জমি সেটা কিন্তু ত্যাগ করেছিল। আচ্ছা, তার মানে এই লাইনটার পুরোটা মিনিং হচ্ছে এরকম, উনি ছিলেন একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জার্মানি এবং জাপানের সহায়তায় তিনি চেয়েছিলেন এই যে উত্তরাধিকার সূত্রে তার পাওয়া যেই আহ, সম্পত্তি বা যে ভূখণ্ড, ভারতীয় ভূখণ্ড, এটাকে তিনি ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে। অ্যান অনারিফিক নেতাজি, হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ রেসপেক্টেড লিডার, তাদেরকে নেতাজি বলা হয়। আচ্ছা, ফার্স্ট অ্যাপ্লাইড টু বস ইন জার্মানি, দা অনারিফিক নেতাজি, অর্থাৎ অনারিফিক নেতাজি বলতে তোমরা নেতাজি কাকে বলা হয় জানো? নেতাজি জওহরলাল নেহেরু। অনারিফিক নেতাজি বলতে বোঝানো হচ্ছে সম্মানসূচক নেতাজি উপাধি তিনি পেয়েছিলেন। এখানে সুভাষচন্দ্র বসু কিন্তু নেতাজি উপাধি পেয়েছিলেন।
in Germany, applied to the first applied to boss in Germany. আচ্ছা, জার্মানিতে তাকে বোস বলা হয়েছিল by the Indian soldiers of the Indian Legion and by the German and Indian officials in the Special Bureau for India in Berlin. অর্থাৎ বার্লিনে ইন্ডিয়ার যে একটা স্পেশাল ব্যুরো আছে বা একটা সংগঠন আছে, সেখানকার অফিসিয়ালস বা ইন্ডিয়ান কর্মকর্তারা এবং জার্মানদের দ্বারা এবং যে ইন্ডিয়ান লিজিয়নরা আছে তাদের দ্বারা তাদের যে সৈন্যরা ছিল, এই ইন্ডিয়ান সৈন্যদের দ্বারা হচ্ছে তাকে বোস ডাকা হয়েছিল জার্মানিতে। অ্যান্ড ইন নিয়ারলি 1942 এবং প্রায় 1942 সালের দিকে was by 1990 used widely throughout India. আচ্ছা, অর্থাৎ was by 1990 used widely throughout India, পুরো ইন্ডিয়া জুড়ে প্রায় 1990 পর্যন্ত এটা ব্যবহৃত হচ্ছিল। আর্লিয়ার বোস মানে শীঘ্রই বোস had been a leader of the younger radical wing in the younger radical আর হচ্ছে তোমার উইং অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে উইং আছে বা যে দল আছে, তো এদেরও এন্ড তোমার অর্থাৎ এখানে বোঝানো যাচ্ছে যে ইন্ডিয়ার যে তরুণ আর মৌলিক এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের যে মৌলিক ধারা ইন দ্য লেট 1920s and 1930s, অর্থাৎ 1920 থেকে 1930-এর দশকে রাইজিং টু বিকাম কংগ্রেস প্রেসিডেন্ট, অর্থাৎ কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার জন্য ইন 1938, অর্থাৎ 1938 সালে and 1939. However, he was ousted from Congress leadership positions in 1939 following differences with Mohandas Karamchand Gandhi and the Congress High Command, অর্থাৎ following differences with এখানে মোহনদাস করমচাঁদ যে গান্ধী ছিলেন ওনার এবং কংগ্রেস হাই কমান্ডের অনুযায়ী তিনি এই যে কংগ্রেস লিডারশিপ এটা ত্যাগ করেছিলেন। অ্যান্ড হি ওয়াজ সাবসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে সে হচ্ছে প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট, তাকে গৃহবন্দী করে রাখা হয় বাই ব্রিটিশদের দ্বারা বিফোর এসকেপিং ফ্রম ইন্ডিয়া ইন 1940, অর্থাৎ ইন্ডিয়া থেকে মুক্ত করার আগে 1940 সাল পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল। সুভাষচন্দ্র বোস ইভেন্ট ইন্ডিয়া 1897, অর্থাৎ 1897 তিনি কি করেছিলেন? ওয়াজ বর্ন, হ্যাঁ, ইন্ডিয়াতে ওয়াজ বর্ন, জন্মেছিলেন। এরপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড টুক প্লেস, ঘটেছিল, টাইম অথবা স্থান কোথায়? আচ্ছা, 1945 সালে, হ্যাঁ, 1945 সালে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। আচ্ছা, ড্যাশ কংগ্রেস প্রেসিডেন্ট, কংগ্রেস প্রেসিডেন্ট, তিনি কত সালে কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন? কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন হচ্ছে 1938 সালে, তাহলে হচ্ছে 1938 সালে। তারপর হচ্ছে হু প্লেসড বোস আন্ডার হাউস অ্যারেস্ট, ব্রিটিশ কারা? ব্রিটিশরা তাকে বন্দী করে রেখেছিল। ওকে, সুভাষ বোস ডাইড এট দ্য এজ অফ, কত বছর বয়সে তিনি মারা যান? আমরা যদি তার বয়সটা হিসাব করি, 1997 সালে হচ্ছে 48 বছর বয়সে, এজড 48, তিনি কিন্তু মাত্র 48 বছর বয়সে মারা যান। সো আমরা এটাকে ধরতে পারি এট দ্য এজ অফ 48। ওকে, তো এই ছিল হচ্ছে বোসের সম্পর্কিত আমাদের ইনফরমেশন ট্রান্সফার প্যাসেজ সম্পর্কে। এখন আমরা চলে আসছি আরো একটা প্যাসেজ নিয়ে। অন 23 জুন 2018 সালে 23 জুন 12 Thai young footballers along with their coach missed in a cave network in Chiang Rai province in Thailand. থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটা গুহার নেটওয়ার্কের মধ্যে বা গুহার রাস্তার মধ্যে একটা 2018 সালের 23 জুন একটা ছোট্ট বাচ্চাদের ফুটবলের দল তাদের কোচ সহ হারিয়ে গিয়েছিল গুহার মধ্যে। ফ্রম দ্য নেক্সট ডে,
মানে হচ্ছে পরের দিন থেকে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি বিকেম ওরিড ফর দেম, তাদের জন্য খুবই চিন্তিত ছিল জাতীয় এবং আন্তর্জাতিক মানুষজন সবাই। দেয়ার এজ ওয়ার বিটুইন 11 to 16 অ্যান্ড দেয়ার কোচ ওয়াজ 25, অর্থাৎ তাদের বয়স ছিল 11 থেকে মাত্র 16 বছর এবং তাদের কোচের বয়স ছিল 25 বছর। দ্য ফুটবল টিম হ্যাড বিন অন অ্যান এক্সপ্লোরেশন টু দ্য কেপ নেটওয়ার্ক ফলোইং এ গেম, অর্থাৎ গেমের পরে একটা তাদের যে ম্যাচ হয়েছিল বা গেম হয়েছিল, এই গেমের পরে হ্যাড বিন অন এ এক্সপ্লোরেশন, অর্থাৎ একটা এক্সপ্লোরেশন বা বিস্ফোরণের শিকার হয়েছিল থ্রু দ্য কেবের মধ্যে নেটওয়ার্ক ফলোইং এ গেম, তাদের গেম খেলা শেষে। অ্যান্ড দ্য গ্রুপ বিকেম স্ট্র্যান্ডেড আফটার মনসুন রেইন কজড দ্য কেব সিস্টেম টু ফ্লাড, অর্থাৎ মনসুন বর্ষা শেষে যে গুহার মধ্যে বন্যা পানি ঢুকে পড়েছিল। দ্য কেব সিস্টেম নেমড থাম, ওই যে গুহার রাস্তাটা সুড়ঙ্গটা, এটার নাম ছিল হচ্ছে থাম লাউং, ইজ 10 কিলোমিটার্স লং, এটা ছিল 10 কিলোমিটার লম্বা। ইট ইজ আ স্ন্যাকিং রুট which has a number of chambers already submerged in water, অর্থাৎ এটার প্রায় স্ন্যাকিং রুট ছিল একটা বাঁকানো, and which has a number of chambers already submerged in water, এর অনেকগুলো চেম্বার অলরেডি পানির মধ্যে দিয়ে ডুবে গিয়েছে। It took 6 hours to get where footballers were and 6 hours to get where footballers are, কোথায় ফুটবলার ছিল সেটা খুঁজে পেতেই 6 ঘন্টা লেগে গিয়েছিল। 5 hours to come back to the cave entrance, অর্থাৎ গুহার মুখে ফিরে আসতে। and Thai rescues began their expedition to find out them after the missing, অর্থাৎ যে উদ্ধারকারীরা থাই উদ্ধারকারীরা শুরু করেছিল দেয়ার এক্সপেডিশন টু ফাইন্ড আউট দেম আফটার দ্য মিসিং, তার মিথ্যা হারিয়ে যাওয়ার পরপরই তারা এক্সপেডিশন বা খনন কাজ শুরু করেছিল। ইন্টারন্যাশনাল রেস্কিউ টিম অলসো জয়েন দেম, তাদের সাথে আন্তর্জাতিক যে উদ্ধারকারী দল তারাও এসেছিল। অন July 3 জুলাই দ্য ফুটবলার্স ওয়ার ডিসকভার্ড অ্যালাইভ বাই ব্রিটিশ ডাইভার, অর্থাৎ ফুটবলারদেরকে জীবন্ত পাওয়া গেছিল 3 দিন পরে। and spending 9 days in darkness they were suffering from hunger, তারা ক্ষুধায় কাতরাচ্ছিল। a Thai rescuer died, একজন থাই উদ্ধারকারী মারা গিয়েছিল while he was supplying them food and other necessities, যখন সে তাদেরকে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছিল। getting weather forecast, the rescue team planned to rescue them immediately. Navy divers had to lead the boys along the underways path from the cave, অর্থাৎ পানির যে গুহার নিচ দিয়ে তাদেরকে তুলে আনার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল। ড্রাইভার্স হ্যাড টু লিড দ্য বয়েজ, নেতৃত্ব দিয়েছিল হচ্ছে নেভির যেসব ডুবুরিরা ছিল তারাই। অ্যান্ড অন July 8, মানে হচ্ছে 8ই জুলাই, 4 boys were rescued, চারজন ছেলেকে উদ্ধার করা গিয়েছিল। ফাইনালি 13 were rescued in the next 3 days, পরবর্তী 3 দিনে বাকি যে 13 জন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। 2018 সালের ঘটনা সারা বিশ্বে একটা হৃদয় বিদারক ঘটনা সৃষ্টি করেছিল, সেই বিষয়ে প্যাসেজটা পেয়ে খুবই ভালো লাগলো আজকে। যাই হোক, মিসিং অফ ইয়াং ফুটবলার্স পুরোটার বিষয়ে ইনফরমেশন ট্রান্সফারের অ্যান্ড এইম রেস্কিউ দ্য টিম অ্যালাইভ। ওকে, হু এদিকে হচ্ছে কোনো ব্যক্তি, অ্যাক্টিভিটিস কি কাজ, হোয়েন কখন হয়েছিল, কোথায় হয়েছিল। ওকে, 12 থাই ফুটবলার্স মিসড, অর্থাৎ মিসড হারিয়ে গিয়েছিল 23 জুন 2018। হোয়ার কোথায়, কোন কেপটার নাম ছিল কি, আচ্ছা তাহলে ইন এ কেপ দিতে পারি আমরা, জাস্ট ইন এ কেভ। ওকে, ইন্টারন্যাশনাল কমিউনিটি ড্যাশ অ্যাক্টিভিটিস কি করেছিল 24 জুন 2018 অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। 24 জুনে ইন্টারন্যাশনাল কমিউনিটি কি করেছিল? সো দ্য নেক্সট ইন্টারন্যাশনাল কমিউনিটি বিকেম ওরিড, তাদের জন্য কি হয়েছিল, ওরিড। হ্যাঁ, তাদের জন্য ওরিড, তাদের নিয়ে চিন্তা শুরু করেছিল। ব্রিটিশ ড্রাইভার, একজন ব্রিটিশ ড্রাইভার কি করেছিল, ব্রিটিশ ড্রাইভার দ্বারা তাদের কি হয়েছিল,
ডিসকভার্ড অ্যালাইভ, ওয়ার ডিসকভার্ড, তাহলে a British diver discovered alive, তাদেরকে জীবিত আবিষ্কার করেছিল। এ থাই রেস্কিউয়ার ডাইড, মারা গিয়েছিল। ড্যাশ হোয়েন, কখন মারা গিয়েছিল? যখন আমরা দেখেছিলাম যে তিনি ফুড সাপ্লাই করছিলেন। সো এখানে হবে হচ্ছে while supplying, তো a Thai rescuer died while he was supplying necessities getting forecast the rescue team Navy। আচ্ছা, তার মানে while এখানে দিতে পারি, সময় দিতে পারছে হচ্ছে while supplying food and necessities। ওকে, এরপরে লাস্টে হচ্ছে were rescued next 3 days, তাহলে এখানে কারা? 13 were rescued, তাহলে 13 were, হ্যাঁ, were rescued। ওকে, এরপর হচ্ছে আরেকটা আনসেন প্যাসেজ। সো the Eiffel Tower was named after Gustavo Eiffel। গাস্তাভো আইফেলের নাম অনুসারে নাম করা হয়। ফ্রেঞ্চম্যান হু ডিজাইন দ্য টাওয়ার, যে টাওয়ারটাকে ডিজাইন করেছিল, ফরাসি একজন মানুষ। হি ওয়াজ বর্ন ইন আ প্রসপারাস ফ্যামিলি ইন 1832, 1832 সালে তিনি একজন সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন, এবং হি টুক হিজ গ্রাজুয়েশন ফ্রম দ্য সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ইন প্যারিস, অর্থাৎ প্যারিসের ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে তিনি তার গ্রাজুয়েশন কমপ্লিট করেন। আচ্ছা, এরপর went to work for a railway construction company, তিনি হচ্ছে রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। হিজ মাদার thought that he would not go far, তিনি খুব বেশি দূরে যেতে পারবেন না, তার বাবা মা ভাবতো। be patient mom, I have got some ideas, I will see, তার মাকে বলতো যে মা ধৈর্য ধরো, আমি কিছু আইডিয়া পেয়েছি, আমি দেখবো, হ্যাঁ। তো গাস্তাভো অ্যাসিউরড হিজ মাদার, তার মাকে বলেছিল, ফর ইয়ার্স, কয়েক বছর পর, গুস্তাভো প্ল্যান আফটার প্ল্যান অফ ড্যামস, ফ্যাক্টরিজ অ্যান্ড স্টেশনস অ্যান্ড স্ট্রাকচারস অফ গ্রেট সাইজড বিল্ডিংস, এবং তিনি এই জিনিসগুলা হচ্ছে ডিজাইন করে ফেলেন। অল ওভার ইউরোপ ইঞ্জিনিয়ার্স কপিড দেম, প্রায় সকল ইউরোপীয় ইঞ্জিনিয়াররা সেগুলোকে কপি করতে থাকে। ইন দ্য মিডল অফ 1880s, এ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট persuaded the government to organize a world fair in Paris, অর্থাৎ বিশ্ব মেলা একটা করার জন্য প্যারিসে তাদেরকে অনুরোধ করা হয়। গুস্তাভো proposed a 989 feet tower of iron as a symbol of the fair, অর্থাৎ মেলাটার প্রতীক হিসেবে তারা একটা টাওয়ার নির্মাণ করার সে একটা প্রস্তাব দেয়। দ্য কনস্ট্রাকশন অফ দ্য টাওয়ার বিজ্ঞান শুরু হয়েছিল ইন জানুয়ারি 1887, অর্থাৎ জানুয়ারি মাসের 1877 সালে। 40 ইঞ্জিনিয়ার্স, 40 জন ইঞ্জিনিয়ার ডিজাইনার্স ওয়ার্কড আন্ডার গুস্তাভোস ডিরেকশন ফর 2 years, 2 বছর ধরে গুস্তাভোর আন্ডারে 40 জন ইঞ্জিনিয়ার কাজ করেছিলেন। দ্য টাওয়ার ওয়াজ ফাইনালি কমপ্লিটেড ইন মার্চ 1889, অর্থাৎ 1999 সালে মার্চ মাসে শেষ হয় কাজটা। অ্যান্ড ইট ওয়াজ হাইয়েস্ট স্ট্রাকচার অফ আয়রন মেড বাই ম্যান, সবচেয়ে বড় মানব সৃষ্ট আয়রন বা লোহার তৈরি স্থাপনা। নো সাচ স্ট্রাকচার হ্যাড এভার বিন কনস্ট্রাক্টেড বিফোর, এর আগে এই ধরনের কোনো কনস্ট্রাকশন পৃথিবীতে হয়নি। ইট ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিষয়গুলোর মধ্যে থেকে এটা অন্যতম। এরপর পরে হচ্ছে গুস্তাভো আইফেল, স্পেশালিটি ডিজাইনার অফ দ্য হাইয়েস্ট স্ট্রাকচার অফ আয়রন মেড বাই ম্যান। টাইম, দ্য কনস্ট্রাকশন অফ দ্য টাওয়ার বিগ্যান ইন, কখন শুরু হয়েছিল? বিগ্যান ইন জানুয়ারি 1887, তাহলে আমরা এখানে দেখতে পারি হচ্ছে 1887। ওকে, তারপর হু অথবা হোয়াট এখানে আসবে, কর্মকাণ্ড এখানে, ওয়েন কোথায়, কোথায় কখন, আর কোথায় হচ্ছে এখানে। তাহলে আমরা গুস্তাভো কি করেছিল? 1932 সালে প্রসপারাস ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে ওয়াজ বর্ন। ওকে, গুস্তাভো স্টার্টেড ওয়ার্কিং ড্যাশ ফর এ ওয়েন, কখন, ফর এ রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি, এই যে রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং। He took his graduation from Central University in Paris and went to work a railway construction company, 1932 সালে জন্মগ্রহণ করেন।
এখানে সালটা দেওয়া নেই, তাহলে আমরা লিখতে পারি আফটার he took his graduation from Central School of Engineering in Paris and went to work for a railway construction company. So এটা হচ্ছে আমরা লিখতে পারি যে started working after, লিখতে পারি after graduated অথবা after graduation, আফটার গ্রাজুয়েশন সে স্টার্টেড ওয়ার্কিং রেলওয়ে কোম্পানির জন্য। তারপর হচ্ছে আমরা দিতে পারি টাইম, এখানে কোন টাইম আমরা দিতে পারি হচ্ছে হু অথবা হোয়াট, কোন একটা বিষয়। পারসুয়াজেড দ্য গভর্নমেন্ট টু অর্গানাইজ এ ফেয়ার, আচ্ছা 1980 সালে কে মেলা আয়োজন করতে বলছিল? সো এখানে হবে হচ্ছে এই যে এ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হ্যাঁ, এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন এসেন্সিয়ালি হোয়ার হচ্ছে প্যারিসে, হ্যাঁ প্যারিসে করতে বলছিল এটা। ওকে, তো এটা সামারিও তোমরা লিখতে পারবা। এন্ড ইউরি গ্যাগারিন সম্পর্কে আমাদের আছে আরো দুইটা। সো ইউরি গ্যাগারিনেরটা তোমরা ইতিমধ্যে হয়তো পড়েছো, আমি এটার জন্য ইনফরমেশন ট্রান্সফার আর সলভ করছি না, এটা তোমাদের খুবই সহজ, কারণ এখানে হচ্ছে নেম অফ ইভেন্টস, ঘটনা আছে, টাইম আছে, প্লেস আছে, অ্যাচিভমেন্ট আছে, তার অর্জনগুলো আছে। তারপর যেহেতু এটা আমাদের শেষ, তো এটা আমরা করি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা। The great men were born in different places of this world, but their activities make them familiar and closer to us. Dr. Muhammad Shahidullah was one of those who contributed a lot towards Bangla language and literature. অর্থাৎ পৃথিবীতে মহৎ মানুষেরা জন্ম নেয় বিভিন্ন স্থানে, কিন্তু তাদের কর্মকাণ্ড আমাদেরকে পরিচিত করে তোলে এবং আমাদের কাছে তাদেরকে আপন করে তোলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাদের মধ্যে অন্যতম, যিনি বাংলা ভাষা এবং সাহিত্যে অন্যতম গুরুত্ব রেখেছেন, পূর্ণ অবদান রেখেছেন। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট স্কলার অফ বেঙ্গল, অর্থাৎ বাংলাদেশের তিনি সবচেয়ে বিজ্ঞ বা সবচেয়ে পণ্ডিত ব্যক্তি ছিলেন। দিস গ্রেট স্কলার ওয়াজ বর্ন অন জুলাই 1885 at 24 প্যারা পরগনা, অর্থাৎ 24 পরগনা ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের 24 পরগনায় তিনি জন্মগ্রহণ করেন 1885 সালে। He passed his entrance examination in 1904, অর্থাৎ তিনি তার প্রবেশিকা পরীক্ষা 1904 সালে পাশ করেন, and obtained his BA, তার BA পাশ করেন হচ্ছে ডিগ্রি 6 years later, তার 6 বছর পরে। And it took him 4 years to complete his MA, আচ্ছা তাকে 4 বছর ধরে তার MA কমপ্লিট করতে হয়, and another 2 years for his Bachelor of Law degree, তিনি আরো 2 বছর ল ডিগ্রি করেন। and he later joined the University of Dhaka in 1921, 1921 সালে তিনি as a professor of সংস্কৃত and Bengali, অর্থাৎ বাংলা এবং সংস্কৃত প্রফেসর হিসেবে তিনি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে নিযুক্ত হন। He was awarded the doctorate degree from Sorbonne University, Paris, Sorbonne University, Paris in 1928. আচ্ছা, বাংলা সাহিত্যের কথা, the first well-arranged history of Bangla literature was composed by him that was published in 1953, অর্থাৎ বাংলা সাহিত্যের কথা হচ্ছে প্রথম সবচেয়ে সুসংগঠিত একটা ঐতিহাসিক বাংলা সাহিত্যের বই, যেটা তিনি রচনা করেছিলেন এবং পাবলিশড বা প্রকাশ করেছিলেন 1953 সালে। দিস গ্রেট স্কলার রিমেইনড বিজি উইথ হিজ ওয়ার্ক till he became seriously ill in 1967, অর্থাৎ তিনি তার কাজ চালিয়ে গেছিলেন যতক্ষণ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন 1967 সাল পর্যন্ত, and was confined to bed, এবং বেডে এবং বিছানায় পড়ে গিয়েছিলেন for about 2.5 years, মানে হচ্ছে 2.5 বছরের মতো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ breathed his last on 13th July 1969 ঢাকা, 1969 সালের 13 জুলাই দিন ঢাকায় মৃত্যুবরণ করেন। and we remember him with great respect and gratitude, আমরা তাকে গভীর শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করি। তো টাইম গুলা এখানে আসবে,
তার আগে দেখি স্পেশালিটি গ্রেট কন্ট্রিবিউশন টু বেঙ্গলি লিটারেচার। টাইমটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবে জন্মগ্রহণ করেন? ইন, আচ্ছা, ওয়াজ বর্ন জুলাই, আচ্ছা এটা হচ্ছে তোমার 1885 সালে জন্মগ্রহণ করেন, ইন 1885। হু অথবা হোয়াট, এখানে হচ্ছে কোনো অ্যাক্টিভিটি, এখানে ওয়েন কোথায় কখন, এবং এখানে হোয়ার কোথায়। সো হু কে পাসড এন্ট্রান্স এক্সামিনেশন, তার এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওকে। পাসড 1904 সালে তার, হুম, 1904 সালে তার এন্ট্রান্স এক্সাম পাশ করেন। এন্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জয়েন্ড অ্যাজ প্রফেসর 1921, ওয়ার এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপর হচ্ছে হি ড্যাশ অ্যাক্টিভিটি ইন 28 সোবর্ণ ইউনিভার্সিটি প্যারিস। তাহলে এখানে কি হয়েছিল উনি সোবর্ণ ইউনিভার্সিটিতে? অ্যাওয়ার্ডেড অ্যাজ ডক্টরেট। ওকে, বাংলা সাহিত্যের কথা ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল বাংলা সাহিত্যের কথা কত সালে? বাংলা সাহিত্যের কথা, আচ্ছা, বাই হিম, পাবলিশড ইন 1953, এটা হচ্ছে 1953 সালে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কে ছিলেন? এই গ্রেট একজন রাইটার ছিলেন, তার বিষয়ে আমরা সবাই মোটামুটি জানি। তো তার বিষয়ে সামারি লেখাটা খুব বেশি কষ্ট হবে না, কিন্তু তোমরা চেষ্টা করবে যে হুবহু কোনো কিছুই যেন তুলে না দাও এখান থেকে। তোমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে গুছিয়ে সুন্দর করে লিখতে পারলে ভালো একটা মার্ক এখানে আর্ন করতে পারবা। তো আমরা আগেও ক্লাসে শিখিয়েছি যে গত ক্লাসগুলোতে কিভাবে সামারি লিখবে। সো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে উদ্ভাসের পরবর্তী ক্লাসে। এটা ছিল লেকচার 5, লেকচার 6-এ গিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।